পর্যাবৃত্ত গতির এই সূত্রগুলা আমরা সবাই দেখছি, তাই না? কিন্তু এই সূত্রগুলা কিভাবে আসছে এটা যদি তুমি একবার বুঝো, তোমার এইচএসসি, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তুমি সমস্ত ম্যাথ পর্যাবৃত্ত গতি থেকে এই কনসেপ্টটা বুঝলে হচ্ছে তুমি পারবা। একটা হচ্ছে তোমার সরল ছন্দিত স্পন্দনের হচ্ছে তোমার সরণের সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ কিভাবে আসছে না বুঝে মুখস্থ না করে চলো আমরা একটা দেখি, তুমি সব তারপর থেকে হচ্ছে নিজেই পারবা। এটা বুঝতে গেলে একদম সিম্পল। জাস্ট তুমি একটা বৃত্তাকার গতির কথা কল্পনা করো। ধরো এটা হচ্ছে একটা বস্তু, মনে করো এই পয়েন্টে আছে, ঠিক আছে? সে এই পয়েন্টে আছে এবং সে বৃত্তাকার পথে এখান থেকে পুরা বৃত্তাকার পথ বরাবর হচ্ছে সে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে সে যদি বৃত্তাকার পথ বরাবর হচ্ছে তোমার সুষম, ধরো সুষম বৃত্তাকার গতিতে হচ্ছে সে ঘুরতেছে, তাহলে সুষম বৃত্তাকার গতিতে হচ্ছে ঘুরলে সে মনে করি একটু পরে এখান থেকে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে এই পয়েন্টে চলে আসছে, এখান থেকে এই পয়েন্টে চলে আসছে। চলো আমরা ইকুয়েশনগুলো কিভাবে আসছে দেখি। প্রথম কথা হচ্ছে সে যখন এই পয়েন্টে ছিল তার মানে সে এক্স এর মান কিন্তু শূন্য ছিল, কারণ এই পয়েন্টে থাকা মানে আসলে সে এই জায়গাটায় ছিল, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু এক্স এর মান শূন্য, আমরা জানি 0 0 বিন্দু। তারপরে সে যখন এখান থেকে এখানে আসছে, সে এক্স অক্ষ বরাবর চিন্তা করলে কিন্তু আসলে এখান থেকে এইটুকু আসছে। আমার কথাটা বুঝছো? সে আগে কিন্তু এখানে ছিল, অর্থাৎ এই পয়েন্টে ছিল। সে যখন এখান থেকে এখানে আসছে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে ঘুরতে, তখন এখান থেকে এখানে আসা মানে কিন্তু সে আসলে এই যে এখান থেকে এক্স অক্ষ বরাবর চিন্তা করলে এই পয়েন্টে আসছে, অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে এইটুকু। তাহলে এটাই হচ্ছে তার এক্স অক্ষ বরাবর সরণ, ঠিক আছে? তাহলে এটা যদি তার এক্স অক্ষ বরাবর সরণ হয়, এটাকে আমরা এক্স ধরি। এখন আমি ধরে নিচ্ছি সে এখান থেকে এই পয়েন্টে আসার পর ওই বৃত্তাকার পথের যে কেন্দ্রের সাথে হচ্ছে এই পয়েন্টটাকে আমি যোগ করছি। যোগ করলে দেখো এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এটা আর এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে থিটা। এটাই হচ্ছে তার কি, থিটাটাই হচ্ছে তার কৌণিক সরণ। কৌণিক সরণ কেন? কারণ সে যখন এখান থেকে বৃত্তাকার পথে এইটুকু পর্যন্ত আসছে, তাহলে বৃত্তাকার পথের কেন্দ্রের সাথে সে হচ্ছে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে থিটাই হচ্ছে তার কৌণিক সরণ, অর্থাৎ কৌণিক বরাবর এখান থেকে এখানে আসার কারণে সে কেন্দ্রের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এটাই তার কৌণিক সরণ থিটা। আচ্ছা, এখন দেখো তো আমি এই পয়েন্ট থেকে এই এক্স অক্ষের উপরে আবার একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকলে তুমি একটা জিনিস খেয়াল করো, এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল, সমান্তরাল এবং দেখো একই ছেদক রেখা দ্বারা উৎপন্ন একান্তর কোণ বলে এটা যদি কোনো কারণে থিটা হয়, এটাও থিটা হবে। ছোটবেলায় পড়ছো, দুইটা সমান্তরাল রেখা আর একই ছেদক দ্বারা ছেদ করছে, এই জিনিসটা দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করছে, তাহলে এইটা আর এইটা সমান হবে, কারণ একান্তর কোণ। তাহলে এটাও থিটা, ঠিক আছে? এইটুকু তো আমরা বুঝছি। এখন আসো, তাহলে এইটা দেখো তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে আসলে এই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এই যে এটাই হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। আমরা ধরে নিচ্ছি এই বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ, বড় হাতের এ। তাইলে দেখো এখানে অতিভুজ হবে বড় হাতের এ, কারণ এটাই হচ্ছে অতিভুজ, আবার এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের এ। এবার আসো, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা যদি কোণ হয়, তোমরা কি জানো যে কোণের সাথের বাহুটাকে অলওয়েজ ভূমি বলে? আমাদের একটা মিথ্যা ধারণা আছে, আমরা মনে করি কি যে এইটা মনে হয় অলওয়েজ ভূমি হবে আর এটা মনে হয় অলওয়েজ লম্ব হবে। ব্যাপারটা এরকম না, এটা আসলে কোণের সাপেক্ষে। এখানে যেহেতু এইটা কোণ, তাহলে কোণের সাথের বাহুটা হচ্ছে অলওয়েজ ভূমি, তাহলে এটা কোণ হইলে এই বাহুটা হচ্ছে অলওয়েজ ভূমি হবে, তাহলে এবার কিন্তু এটা লম্ব হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা লম্ব, আর এই যে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা অ্যাপ্লাই করতে পারি। সাইন থিটা, সাগরে লবণ আছে, তাহলে এই যে এবার এটা কোণের সাথে বাহুটা ভূমি, তাহলে এটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে এক্স, আর অতিভুজ হচ্ছে তোমার এই বৃত্তের ব্যাসার্ধ এ। তাহলে দেখো এক্স ইজিক্যাল সাইন থিটা ইজিক্যাল টু এক্স বাই এ। দেখো এখান থেকে এক্স অক্ষ বরাবর তার সরণ আমি পেয়ে গেছি এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর তার যে সরণটা হয়েছে এটা হচ্ছে এ সাইন থিটা। এখন আসো আরেকটা সিম্পল জিনিস, আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারেও পড়ছি। থিটা যদি কৌণিক সরণ হয়, ধরো এই কৌণিক সরণ সে টি সময় অতিক্রম করেছে। কত সময়? টি সময়। টি সময়ে সে এ থেকে, মনে করে এই যে এই পয়েন্টটার নাম দিলাম বি, তাহলে টি সময়ে সে এ থেকে বিতে আসছে, তাহলে টি সময়ে তার কৌণিক সরণ হয়েছে থিটা। তাহলে টি সময়ে তার কৌণিক সরণ যদি থিটা হয়, তাহলে একক সময় মানে 1 সেকেন্ডে তার কৌণিক সরণ কত হবে? থিটা বাই টি। ঐকিক নিয়ম যে টি সময় কৌণিক সরণ থিটা হইলে একক সময় বা 1 সেকেন্ডে তার কৌণিক সরণ হবে থিটা বাই টি। আর আমরা জানি যে 1 সেকেন্ডে যে কৌণিক সরণ হয় তাকেই বলে কৌণিক বেগ ওমেগা। তার মানে এটাই হচ্ছে কৌণিক বেগ ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া ওমেগা টি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি এখন ওমেগা টি হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। থিটার জায়গায় ওমেগা টি বসায় দাও, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ব্যাস হয়ে গেল আমাদের সরল ছন্দিত স্পন্দনের দেখো সরণের সমীকরণ আমরা পেয়ে গেছি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা বা এ সাইন ওমেগা টি। ঠিক আছে, এইবার আসো পরের গুলো আরো সহজ।
বলো সরণ, এটা যদি সরণ হয় ফিজিক্সের বেসিক, সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে, এই যে টি এর সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণকে অন্তরীকরণ করলে হচ্ছে কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। তাহলে এক্স কে তুমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে কি পাবা, তুমি হচ্ছে বেগ পাবা। তাহলে এটাকে অন্তরীকরণ করো, তাহলে এক্স এর মান এখানে বসাও, তাহলে এখানে হচ্ছে ডি ডিটি অফ এক্স কি হবে, এক্স এর মান হচ্ছে বসায় দাও এ সাইন ওমেগা টি। তাহলে এটাই হবে হচ্ছে বেগ, কারণ সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। এবার আসো এ, এ হচ্ছে কি, এ হইলো একটা ধ্রুবক, ঠিক আছে, এ হচ্ছে ধ্রুবক, এ সামনে চলে আসবে, সামনে চলে আসবে। বলো সাইন কোনো কিছুর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কজ ওইটা হয়, তাহলে সাইনের কোনো কিছুর ডিফারেন্সিয়েশন হবে কজ ওইটা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমি মনে মনে এই ওমেগা টি পুরোটাকে হচ্ছে টি ধরে নিচ্ছি, কারণ আমরা জানি যে টি এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন এই ভিতরের পুরো জিনিসটাকে হচ্ছে আমরা টি ধরে নিচ্ছি, সাইন টি। তাহলে সাইন টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস টি, কস টি মানে যা থাকবে তাই কস টি। বাট সমস্যাটা হচ্ছে আমি যাকে টি ধরছিলাম সে তো টি ছিল না, এই জন্য এখানে ডিফারেন্সিয়েশনের চেইন রুলস অ্যাপ্লাই হবে। আমি যাকে টি ধরছি সে টি ছিল না, সে ছিল ওমেগা টি, তাহলে তোমাকে আবার নতুন করে ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে, আবার নতুন করে তোমাকে ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে। তাহলে এখন যদি আবার ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করো টি এর সাপেক্ষে, ওমেগা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কারণ ওই যে সুষম বৃত্তাকার গতি বলছি, তাহলে কৌণিক বেগটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, যেহেতু সুষম বৃত্তাকার গতি অর্থাৎ সমান সময়ে পুরা পথটা অতিক্রম করে, এই জন্য ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, ওমেগা হচ্ছে সামনে চলে আসবে। আর টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন কত, 1, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন যেমন 1, টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1, আর ওমেগা সামনে চলে আসবে, তাহলে এই যে এখানে একটা ওমেগা গুণ হবে, আর টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন তো 1, 1 আর লেখার দরকার নাই। দেখো বেগ পেয়ে গেছি, ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি, দেখছো? তাহলে দেখো আমরা কিন্তু বেগও পেয়ে গেলাম খুব সুন্দর করে, তাই না? এখন আসো এখান থেকে ভাইয়া এই রাশিটা কেমনে আসছে, দেখো একদম ইজি। এটা যদি বুঝো যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি, বাকিটা খুবই সহজ, ওমেগাকে সামনে রেখে পুরোটাকে তুমি স্কোয়ার করে দাও, ওমেগাকে সামনে রেখে এটাকে লেখো এ স্কোয়ার কজ এ স্কোয়ার ওমেগা টি, কিছু হইলো একই জিনিস তো, কারণ রুট আর স্কোয়ার তুলে দিলে দেখো কাটাকাটি করে এটা এ কজ ওমেগা টি লিখছি, আসলে আমরা জাস্ট খালি একটা রুট ওভার দিয়ে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি লিখছি, একটু স্টাইল করলাম। এবার দেখো ছোট্টবেলায় পড়ছো কজ স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়, কজ স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়। তাহলে এই যে কজ স্কোয়ার ওমেগা টি এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে? তারপরে দেখো এ স্কোয়ার ইন্টু 1 মানে কত হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, জাস্ট গুণ করে দাও, আমি এখানেই লিখে ফেলি একবারে। তাহলে দেখো এটা হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এই পুরাটাকে আমি একটা চালাকি করব, এই পুরাটাকে আমি কি করব, এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার লিখি, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টিকে আমি এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার লিখতে পারি, তোমরা জানো এটা। তাহলে এই পুরা পার্টটাকে আমি এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে? তাহলে এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার লিখবো। তাহলে দেখো এইটুকু মানেই কিন্তু আসলে এক্স, দেখো এ সাইন ওমেগা টি মানেই কিন্তু এক্স, তাহলে এটার জায়গায় এক্স বসাও, তাহলে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এর জায়গায় এক্স বসাও, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওমেগা, তাহলে দেখো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে ভি এর আরেকটা সূত্র। তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা সূত্র, আর এটা তো আগেই দেখাইছি, ঠিক আছে? এবার এইটা বুঝলে ভাই তুমি তার পরেরটাও পারবা, তুমি তার পরেরটাও খুব সুন্দর করে হচ্ছে পারবা। ভাইয়া কেমনে পারবা, দেখো খুব সিম্পল। দেখো তুমি এখন ত্বরণ বের করবা, বলো বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, সহজ হিসাব। সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে যদি তাই হয় তাহলে এই যে বেগ, ঠিক আছে, ডিডিটি মানে সময় সাপেক্ষে এই যে বেগের ডিফারেন্সিয়েশন করলাম, ত্বরণ হয়ে গেল জিনিসটা। এখন জাস্ট মান বসায় দাও, তাহলে ডিডিটি অফ বেগের মান কি, এ ওমেগা কজ ওমেগা টি, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ত্বরণ চলে আসছে। ওকে, এবার বাকিটা আমি মনে হয় তোমাদেরকে বলতেই পারতেছি। এ ওমেগা এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটুকু কনস্ট্যান্ট সামনে থাকবে, ওকে,
সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে সময়যুক্ত ফাংশনটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে টি যুক্ত ফাংশনের আসলে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। এখন এখানে কজ ওমেগা টির জায়গায় এটাকে আমরা ইচ্ছা করে কস টি ধরবো, কারণ আমরা কজ ওমেগা টি সূত্র জানি না, কিন্তু আমরা জানি যে কস টি, টি এর সাপেক্ষে কস টিকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন টি হয়। ওই যে এক্স এর সাপেক্ষে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এক্স এর জায়গায় খালি তুমি টি চিন্তা করো যে এক্স এর সাপেক্ষে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে টি এর সাপেক্ষে কস টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন টি। তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এই যে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, মাইনাস সাইন টি। এখন টি তো আসলে আমরা ওমেগা টিকে টি ধরছি, তাহলে মাইনাস সাইন ওমেগা টি। বাট প্রবলেম হচ্ছে আমি যাকে টি ধরছি সে তো টি ছিল না, আমি যারা ওমেগা টি ধরছি সে তো আসলে মানে মানে টি ছিল না, তাহলে ওমেগা টি ছিল, এই জন্য ওমেগা টিকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এটা টি হইতো তাইলে আর করা লাগতো না, কিন্তু এটা তো আসলে ওমেগা টি ছিল, এই জন্য এটা আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে আবার টি এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করো ডি ডিটি অফ ওমেগা টি, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এ। এখন দেখো ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, ওই আগের মতোই ওমেগা সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1, আর ওমেগা যদি সামনে চলে আসে এই ওমেগা ওমেগা গুণ হয়ে এই যে মাইনাস এ ওমেগা স্কোয়ার হবে, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এটাকে একটু সাজায় লেখো, এটাকে একটু সাজায় লেখো, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তাহলে দেখো এটাই হচ্ছে তোমার ত্বরণ, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। আবার দেখো তো এই এ সাইন ওমেগা টি তার জায়গায় এক্স লেখা যায় না, কারণ এক্স মানেই হচ্ছে আসলে এ সাইন ওমেগা টি। তাহলে এইটুকুর জায়গায় আমরা এক্স বসাইলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু এ। এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের হচ্ছে ত্বরণের সমীকরণ, ঠিক আছে। এবং এখান থেকে আমরা কি জানি, সেই বিখ্যাত জিনিস জানি যে দেখো এখানে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, তো ওমেগা স্কোয়ারও কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্টকে তুলে নাও, কনস্ট্যান্টকে তুলে নিলে দেখো, কনস্ট্যান্টকে তুলে নিলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন চলে আসে, তাহলে এইটুকু কনস্ট্যান্ট তুলে নাও, তাহলে সমানুপাতিক চিহ্ন চলে আসবে, তাহলে এ সমানুপাতিক মাইনাস এক্স হবে, তাহলে তখন হয়ে যাবে এ সমানুপাতিক হচ্ছে মাইনাস এক্স, ঠিক আছে। অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু এই মাইনাসটা বোঝাচ্ছে এদের দিকটা বিপরীত। ত্বরণ যেদিকে কাজ করে সরণ হচ্ছে তার বিপরীত দিকে কাজ করে, কারণ দুইটাই ভেক্টর রাশি, তো এখানে মাইনাস দিয়ে আসলে ভেক্টরের ক্ষেত্রে মাইনাস মানে আসলে দিকটা উল্টা, এটা বোঝাচ্ছে। অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু এদের দিকটা হচ্ছে বিপরীতমুখী আর কি, এই জন্য মাইনাস আসছে। শেষ, দেখছো? তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এখন পর্যাবৃত্ত গতির সব কিছু পারবা, এবং এইভাবেই আমরা কনসেপ্ট ক্লিয়ার করে আরটিডিএস এইচএসসি 27 প্রি মেডিকেল ব্যাচে পড়াচ্ছি, কারণ এইচএসসি 27কে শুধু যদি আমি মেডিকেলের জন্য পড়াবো আরটিডিএস এরকম বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি হচ্ছে মেডিকেলের পাশাপাশি ওদেরকে যদি আমরা ফিজিক্সটাকে এইভাবে পড়াই, ও নট অনলি মেডিকেল, ও এইচএসসিতে একদম ফাটায় রেজাল্ট করতে পারবে। কারণ তোমাদের কনসেপ্ট দুর্বলতা থাকার কারণেই তোমরা এমসিকিউ বা সিকিউতে আসলে বুঝো না। তোমরা কি করো, জাস্ট ডিরেক্ট সূত্র মুখস্থ করো, 3টা সূত্র মুখস্থ করো, জিনিসটা কি, কোনটা কোত্থেকে আসছে, এগুলা কিভাবে আসছে, এগুলো তোমরা বুঝোই না। বাট এভাবে যদি বুঝে বুঝে পড়ো, তাহলে তুমি আগে থেকেই বুঝতেছো যে কেন এখানে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, এখানে এটা কি, আচ্ছা এখানে এটা কি জানো, এ হচ্ছে তোমার আসলে সর্বোচ্চ সরণ বা বিস্তার। এখানে এটা আসলে সর্বোচ্চ সরণ বা বিস্তার কিভাবে, চলো দেখি। বলো তো এই যে বৃত্তাকার পথে যে বস্তুটা ঘুরতেছে, বলো এটা সর্বোচ্চ এক্স অক্ষ বরাবর তার সর্বোচ্চ সরণ কতটুকু হবে? এক্স অক্ষ বরাবর তার সর্বোচ্চ সরণ হবে এটা, কারণ এটা তো 0 0, তাহলে 0 0 থেকে তার সর্বোচ্চ সরণ হবে যখন সে ঘুরে ঘুরে এখান থেকে এখানে আসবে। যখন সে বৃত্তাকার পথে ঘুরে এখান থেকে এখানে আসবে, তখন দেখো তার এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ সরণ হবে। আর দেখো তো এইটি সর্বোচ্চ সরণটাই এক্ষেত্রে আসলে বৃত্তের ব্যাসার্ধ না, এটাই তো আসলে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই জিনিসটার সর্বোচ্চ সরণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এর সমান। তার মানে এখানে এ হচ্ছে আসলে সর্বোচ্চ সরণ বোঝায়, বা এটাকেই আমরা বাংলায় বলি বিস্তার। সর্বোচ্চ সরণকেই তো আমরা বিস্তার বলি, দেখছো? তার মানে এখানে এটা হচ্ছে আসলে সরল ছন্দিত স্পন্দনের বিস্তারের মতো কাজ করতেছে আর কি। এই তো দেখছো, তাহলে কনসেপ্ট এইভাবেই ক্লিয়ার হয়ে যায়। তাহলে বিস্তারটাও তুমি বুঝে ফেলা যে তাহলে বিস্তার হচ্ছে সর্বোচ্চ সরণ, ঠিক আছে? বুঝছো? তাহলে দেখো এইভাবে পড়লে তোমার ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। আরটিডিএস প্রি মেডিকেলে আমরা এইভাবেই তোমাকে ফিজিক্সটা পড়াবো, যাতে একাডেমিক প্লাস অ্যাডমিশন সব কাভার হয়ে যায়। মেডিকেলেও আগায় থাকবা, এইচএসসি তো আগায় থেকে একদম দুর্দান্ত হচ্ছে রেজাল্ট করবা। এর জন্য তোমরা আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যেও আমাদের হচ্ছে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, অথবা তোমরা আমাদের যে কোনো পেজে মেসেজ দিতে পারো। আমাদের পেজের হচ্ছে নাম কি? আমাদের পেজের নাম হচ্ছে তোমার গ্র্যাভিটি মেডিটেশন, ঠিক আছে? এইখানে মেসেজ দিও, তাহলে তোমরা সব কিছু বিস্তারিত সুন্দর করে হচ্ছে জানতে পারবে, ঠিক আছে? ওকে। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও বা যে কোনো কথা যদি আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে এই নম্বরটাই হচ্ছে মেসেজ দিও, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ একটা ধামাকা হবে আরটিডিএস এর সাথে।